তাহলে আমরা কি পাচ্ছি? কমপ্লিমেন্ট গুডস সাবস্টিটিউট গুডস এর কিভাবে আমার ডিমান্ডকে প্রভাবিত করতে পারে সেটা পড়লাম, এক্সাম্পল সহ লিখে দিলাম। এরপর আসো 4 নাম্বার হচ্ছে টেস্ট। টেস্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তোমার যদি টেস্ট না থাকে, কোনো একটা পণ্যের উপর যদি খাওয়ার রুচি না থাকে, তাহলে সেটা তুমি ডিমান্ডই করবে না। কিন্তু এই যে টেস্ট জিনিসটা কিন্তু ইকোনমিক্সরা কি করতে পারে না, ডিফাইন করতে পারে না। হিস্টোরিক্যাল এন্ড সাইকোলজিক্যাল ফোর্সেস এখানে আছে। যদি কোনো একটা পণ্যের তোমার টেস্ট থাকে, সেটা তুমি দাম যদি কম হয় তাহলেও কিনবা, দাম বেশি হলেও কিনবা, তাহলে ওটা তোমার খাইতে হবে। তারপর টেস্ট গেল, এরপর এক্সপেকটেশন। এক্সপেকটেশন জিনিসটা এটাও সাইকোলজিক্যাল জিনিস। যেমন ফিউচারে, এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। এখন ধরো হঠাৎ করে আমি বলতেছি খেজুরের দাম বৃদ্ধি পাইছে। খেজুরের দাম বৃদ্ধি পাওয়ার পরও কেন খেজুরের ডিমান্ড বাড়তেছে বলো তো? খেজুরের দাম বাড়ছে, তারপরও কেন খেজুরের ডিমান্ড বাড়তেছে, কমতেছে না কেন? রিজনটা কি? কারণ রোজার মাসে তো খেজুর খেতেই হবে। খাইতেই হবে, এটা একটা রিজন হইতে পারে। আর একটা রিজন কি হইতে পারে? একটা রিজন কি? ফিয়ার অফ ফিউচার ইনক্রিজ ইন প্রাইস। ইনক্রিজ ইন প্রাইস অর্থাৎ ভবিষ্যতে দাম আরো বাড়তে পারে। যেমন পেঁয়াজের ক্ষেত্রে হয়, কিন্তু বাঙালি বুঝে না পেঁয়াজ একটা পচনশীল দ্রব্য। যেমন তরমুজের কেজি 400 টাকা, একটা ছোট তরমুজ 400-500 টাকা করে করে বিক্রি করে। কিন্তু এই জিনিসটা তারা বুঝে না, 2 দিন যদি একটু গরমে তরমুজটা রাখা হয় এটা পচে যায়। হ্যাঁ, তাহলে ওইটা কেন খাচ্ছে? বেশি বেশি পেঁয়াজ কেন নিয়ে যায় তারা, খেজুর কেন নিয়ে যায়? বলবো যে পরের সপ্তাহে খেজুরের দাম 1200 টাকা হয়ে যাবে, এরকম একটা রিউমার্স বাজারের মধ্যে ফেলাই দেয়। তাহলে মানুষ কি করে এখন? বেশি বেশি কিনে নিয়ে যাবে, দাম বাড়লে বেশি কিনে নিয়ে যাবে, তাহলে ডিমান্ড বাড়তেছে। তো এক্সপেকটেশন হচ্ছে কি, ফিউচার মে affect your demand for a good service today. For example, if you expect to earn a higher income, এটা একটা রিজন। দেখো এক্সপেকটেশন শুধু প্রাইসের ক্ষেত্রে হয় না, ইনকামের ক্ষেত্রে হয়। যেমন পরের মাসে তুমি 2000 টাকা স্যালারি বেশি পাবা, তাহলে এই মাসে কি করবা? বলো, এই মাসে কি করবা? পরের মাসে যদি বেশি ইনকাম তুমি আশা করো, বেশি ইনকাম আসবে সেটা তুমি এক্সপেক্ট করো, তাহলে ইউ উইল বি মোর উইলিং টু স্পেন্ড সাম অফ ইউর কারেন্ট সেভিংস বাইং আইসক্রিম। বুঝা গেছে? এটা একটা রিজন। পরের মাসে তোমার ইনকাম 2000 টাকা বাড়বে, অর্থাৎ ওই যে তোমার ফ্রেন্ডকে বললা, দোস্ত ওই পরের মাসে তো আমার স্যালারি একটা বেশি পাইছি, টিউশন একটা পাইছি, ওখান থেকে 5000 টাকা পাবো, তাহলে আমাকে 2000 টাকা ধার দে, আমি কিছু একটা কিনে নিয়ে আসি। ঠিক আছে, মানে ধার করে হলেও মানুষ খরচ করবে। কেন খরচ করবে? ফিউচার এক্সপেকটেশন অফ ইনক্রিজ ইন ইনকাম, তার ইনকাম বাড়তেছে এটা সে এক্সপেক্ট করতেছে। আবার অপোজিটলি, ইফ ইউ এক্সপেক্ট, তুমি যদি আশা করো দ্য প্রাইস অফ আইসক্রিম ফল টুমরো, দেখো এই যে আইসক্রিমের দাম কালকে কমে যাবে, এটা যদি তুমি এক্সপেক্ট করো, তাহলে আজকের ডিমান্ড কি হবে? চিন্তা করে আনসার দিবা। আইসক্রিমের দাম আগামীকাল আগামীকাল কম হবে, আগামীকাল $2 কমে যাবে, তাহলে আজকের যে ডিমান্ড, আইসক্রিমের ডিমান্ডটা কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। কেন বাড়বে? তুমি তো ইকোনমিক্সে উল্টা কি করতেছো, ফলসিফাই করে ফেলতেছো। দেখো, কালকে কিন্তু দাম কমে যাবে, মানুষের রেশনাল বিহেভিয়ার হিসেব করো। রেশনাল বিহেভিয়ার কি? কালকে দাম কমবে, যে কালকে দাম কমবে, তাহলে আজকে তুমি আজকে বেশি দাম দিয়ে কিনবা কেন? আমাকে এটার আনসার দাও। কালকে যদি দাম কমে যায়, আজকে বেশি দাম দিয়ে কেন কিনবা? আজকে ডিমান্ড কমে যাবে, কালকে ডিমান্ড ডিমান্ড কমে একটু যাবে, বেশি থাকবে। ঠিক আছে? মানে কালকে কেনার জন্য তুমি টাকাটা রেখে দিবে, বলবা কালকে দাম কমে। গরুর বাজার দেখো না তোমরা, গরুর বাজার, গরুর বাজারে কি হয়? সব সময় চিন্তা করে কি, ওই যে আগের দিন কিনবো, চাঁদ রাতে কিনবো। কেন চাঁদ রাতে কিনবো?
কারণ চাঁদ রাতে গরুর দাম কমে যেতে পারে। দাম কমে যাবে। কমে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে expect। তাহলে আমরা অনেকগুলা রিজন পড়লাম, আমি আরো 2-3টা রিজন অ্যাড করে দিচ্ছি, তোমরা এইগুলা সাইফুল স্যারের বই থেকে পড়বা, সাইফুল স্যারের বইয়ে আছে। একটা ওয়েদার হইতে পারে, লিখা একটা হচ্ছে ওয়েদার, ওয়েদার চেঞ্জের কারণে হইতে পারে। একটা টাইম হরাইজন, একটা ইয়া পাবা, সময় পরিবর্তন। লিভিং স্ট্যান্ডার্ড মানুষের যদি বৃদ্ধি পায় তখন কিন্তু ডিমান্ডও বাড়ে, দাম বাড়লেও ডিমান্ড বাড়ে। টাইম হরাইজন, ওয়েদার, আর কি আছে, তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সেভিংস, যে ইয়া থাকে, সেভিংস বাড়ানোর যে প্রবণতা, প্রপেনসিটি অফ সেভিংস, প্রপেনসিটি অফ সঞ্চয় প্রবণতা বলি আমরা এটাকে, সঞ্চয় প্রবণতা। ইংলিশ কি হইতে পারে, সঞ্চয় প্রবণতা, প্রপেনসিটি অফ সেভিংস। ধরো একজন মানুষের সঞ্চয় প্রবণতা বেশি, সঞ্চয় প্রবণতা বেশি মানে যে আজকে খরচ করবে না কম করবে না বেশি করবে, খরচ কম করবে না বেশি করবে, অবশ্যই কম করবে। সে বেশি বেশি খরচ কম করবে, করবে। বেশি বেশি সেভ করবে। বেশি বেশি সেভ করা মানে আজকে খরচ কম করা, তার মানে ডিমান্ড কমে যাচ্ছে, মানে কিপটা মানুষ, জমানায় কিপটা। সঞ্চয় প্রবণতা, প্রপেনসিটি অফ সেভিংস, প্রপেনসিটি অফ সেভিংস। যে মানুষের খরচ করার প্রবণতা বেশি, সে কিন্তু কম কম কিনবে, ডিমান্ডও কমে যাবে। এই, বুঝা গেছে? তাহলে এগুলো সব আমরা কি পড়লাম, কার ডিটারমিনেন্টস, কার ডিটারমিনেন্টস, ডিমান্ডের, কোয়ান্টিটি ডিমান্ডের ডিটারমিনেন্টস। তাহলে এখানে যে আমরা একটা ল অফ ডিমান্ড দেখছিলাম, এই ল অফ ডিমান্ডে এবার অ্যান্সার করো তো, ক্লেম দ্যাট আদার থিংস ইকুয়াল, এখানে আদার থিংস কোনগুলো, অ্যান্সার দাও, আদার থিংস কোনগুলা, ল অফ ডিমান্ডে যে একটা আদার থিংস পড়লাম, আমি আদার থিংস কি, অন্যান্য অবস্থাগুলা কি, অন্যান্য অবস্থা জিনিসগুলো কি, আদার থিংস, আদার থিংস অর্থ হচ্ছে ইনকাম, প্রাইস বাদে, তার ওন প্রাইস বাদে যা আছে, বাকি যা আছে সবই হচ্ছে আদার থিংস। ইনকাম, টেস্ট, প্রাইস অফ, লিখে নাও, প্রাইস অফ রিলেটেড গুডস, মানে কমপ্লিমেন্টস গুডস, সাবস্টিটিউট গুডস, প্রাইস অফ রিলেটেড গুডস, এক্সপেকটেশন, এক্সপেকটেশন, ওয়েদার, সেভিংস মানসিকতা, সেভিংস প্রপেনসিটি, যা যা লিখলাম আর কি। তাহলে কি বাদে, কোনটা বাদ দিয়ে, ওন প্রাইস, ওন প্রাইস বাদ দিয়ে বাকি সবগুলোকে, বাকি সবগুলোকে আমরা কিসের ক্যাটাগরি দিব, আদার থিংস, অন্যান্য অবস্থা, আদার থিংস। তাহলে ল অফ ডিমান্ড, এই ল অফ ডিমান্ড কখন অ্যাপ্লিকেবল হবে, ল অফ ডিমান্ড applicable if only, only other things কি থাকলে, other things remain ফিক্সড বা আনচেঞ্জ। এই যে ইনকাম, টেস্ট, এগুলো অপরিবর্তিত থাকলেই কেবল আমরা কি করতে পারি, ল অফ ডিমান্ডটা অ্যাপ্লাই করতে পারি। বুঝা গেছে? কোনো প্রশ্ন আছে? এটা আমি কেন বারবার রিপিট করতেছি, কারণ পরীক্ষায় যদি আসে ল অফ ডিমান্ড কি, তাহলে এই জিনিসটা লিখতে হবে, আদার থিংস ইকুয়াল, ব্র্যাকেটে এগুলো লিখে দিতে হবে, আদার থিংস কি কি। আচ্ছা, তাহলে এবার দেখো ল অফ ডিমান্ডের গ্রাফটা কেমন হবে,
ল অফ ডিমান্ড। গ্রাফ কেমন হবে? আপওয়ার্ড স্লোপিং নাকি ডাউনওয়ার্ড স্লোপিং? ল অফ ডিমান্ড খেয়াল করো, এই এক্স অক্ষে রাখবো কোয়ান্টিটি ডিমান্ড, ঠিক আছে? এক্স অক্ষে রাখবো কোয়ান্টিটি ডিমান্ড, লিখো কোয়ান্টিটি ডিমান্ড, আর ওয়াই অক্ষে রাখবো প্রাইস, ওই পণ্যের প্রাইস। তাহলে প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের সম্পর্ক কেমন? প্রাইসের সাথে অন্যান্য অবস্থায় স্থির রেখে প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের সম্পর্ক কেমন? আপওয়ার্ড স্লোপিং নাকি ডাউনওয়ার্ড স্লোপিং? নেগেটিভ। নেগেটিভ সম্পর্ক। তাহলে ডাউনওয়ার্ড রেখাটা হবে ডাউনওয়ার্ড স্লোপিং, রেখাটা হবে কি এই ডাউনওয়ার্ড স্লোপিং, কিউডি কোয়ান্টিটি ডিমান্ড, এটা মনে রাখবা। তাহলে এবার একটা এক্সেপশন জিনিস, ঠিক আছে? এক্সেপশন হচ্ছে নরমালি আমরা যখন গ্রাফ আঁকি, দেখো গ্রাফ আঁকি এক্স এবং ওয়াই, এখানে এক্স এবং ওয়াই এর মধ্যে স্বাধীন চলক কোনটা, অধীন চলক কোনটা, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট কোনটা? এক্সটা হচ্ছে কি চলক? স্বাধীন চলক, ঠিক আছে? তো আমরা যখন নর্মাল গ্রাফ ড্র করি সেক্ষেত্রে এক্স এক্স অক্ষে স্বাধীন চলক সেটা রাখি, ওয়াই অক্ষে অধীন চলক রাখি। তাহলে এরকম যদি হয় তাহলে দেখো তো পি এবং কিউ এর মধ্যে স্বাধীন চলক কোনটা, কে কার উপর নির্ভর করে? পিটা স্বাধীন নাকি অধীন চলক, বলো? পিটা কোন ধরনের চলক? ডিমান্ডের মধ্যে আর কি, ল অফ ডিমান্ডের মধ্যে পিটা হচ্ছে কি, কে কার উপর নির্ভর করে? কিউ কিউ পি এর উপর নির্ভর করে, কিউ পি এর উপর নির্ভর করে। তার মানে এই কিউটা হচ্ছে অধীন চলক, তাহলে কিউ হওয়ার কথা কোথায়, ওয়াই অক্ষে, পি হওয়ার কথা কোথায়, এক্স অক্ষে। কিন্তু আমাদের এই গ্রাফটা কি এরকম হয়? হয় না, গ্রাফ কিন্তু উল্টা। একমাত্র ডিমান্ড এবং সাপ্লাই এই নিয়মটা মানে না, এক্স অক্ষে স্বাধীন চলক রাখতে হবে, ওয়াই অক্ষে অধীন চলক রাখতে, এই নিয়মটা ডিমান্ড এবং সাপ্লাই এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, বাকিগুলাতে ঠিক আছে। এটা আমরা জাস্ট মনে রাখবো, এক্সেপশন কেস। তার মানে এক্স অক্ষে কাকে রাখবো, কোয়ান্টিটি ডিমান্ডকে, ওয়াই অক্ষে রাখবো প্রাইসকে, এটাকে বলা হয় ল অফ ডিমান্ড। পারা যাবে? দ্য ডিমান্ড শিডিউল, দেখো দুইটা দুইটা টার্মস, একটা হচ্ছে শিডিউল আর একটা হচ্ছে কার্ভ, খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে। hypothetically describe a demand schedule and draw the demand curve, এটা হচ্ছে কোয়েশ্চেন। hypothetically write or describe a demand schedule and draw the demand curve, তার মানে তুমি নিজে থেকে কিছু মান ধরে নিবা, ওইগুলো ধরে তুমি লিখবা শিডিউল এন্ড কার্ভ। দেখো শিডিউল জিনিসটা কি, এই যে দেখো এটাকে বলা হয় শিডিউল বা স্কেডিউল, ডিমান্ড স্কেডিউল। দেখো এই জিনিসটা একটু খেয়াল করো তো, প্রাইস যখন জিরো ছিল, প্রাইস অফ আইসক্রিম, আইসক্রিমের দাম যখন শূন্য ছিল, তখন এই যে ওই ইন্ডিভিজুয়ালে আইসক্রিম কয়টা কিনতেছে, 12টা। প্রাইস জিরো থেকে মানে ফ্রিতে দিয়ে দিচ্ছে, দেখো প্রাইস যদি শূন্য হয় এটা। এখন প্রাইস যখন শূন্য থেকে বৃদ্ধি পেয়ে 0.5 হয়েছে, তার মানে দামটা কি হলো, আইসক্রিমের দাম কি হলো, বৃদ্ধি হলো। তাহলে আইসক্রিমের দাম যদি বৃদ্ধি পায়, ডিমান্ড কি হবে, আমরা উপরে পড়ে আসছি, ডিমান্ড কি হবে, কমে যাবে না, হ্রাস পাবে। হ্রাস পাবে। দাম দেখো আরো বাড়তেছে, হ্যাঁ। দাম আরো বাড়ছে, ডিমান্ড আরো কমছে, দাম আরো বাড়ছে, ডিমান্ড আরো কমছে, এক সময় গিয়ে দাম ম্যাক্সিমাম $3, ডিমান্ডটা শূন্য হয়েছে। যে শূন্য দেওয়ার দরকার নেই, আমরা এই তিনটা নিলে হয়, তিনটা চারটা শিডিউল রাখতে হয়। এখন এখানে একটা তোমরা জিনিস খুঁজে পাচ্ছ কিনা দেখো তো, কমন জিনিস, প্রত্যেকবার কত করে বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকবার কত করে বৃদ্ধি পাচ্ছে, 0.5। 0.5। আর এদিকে 0.5। প্রতিবার কত করে কমতেছে, 2 করে কমতেছে না, প্রতিবার কত করে কমতেছে, এই যে 2 2 করে কমতেছে, 2 করে ডিক্রিজ হচ্ছে। তাই তোমাদের যখন হাইপোথেটিক্যালি একটা শিডিউল দেখাতে বলবে কোয়েশ্চেনে,
তখন কিন্তু তোমরা এই ডিস্টেন্সটা সমান রাখার চেষ্টা করবা, না হয় গ্রাফটা স্ট্রেট লাইন আসবে না। একদম সিম্পলি যেহেতু আমরা চিন্তা করি, তাহলে ডিস্টেন্স কি, যেমন আমি একটা হাইপোথেটিক্যাল ড্র করি, এগুলা বাদ দাও, এই যে প্রাইস, কোয়ান্টিটি, ঠিক আছে। আমি ধরো প্রথমে 10 টাকা 1 টাকা নিলাম, 2 টাকা নিলাম, ধরো প্রথমে দাম নিলাম 2 টাকা। হাইপোথেটিক্যালি ধরো দাম যখন 2 টাকা হয়, তাহলে ওই পণ্যের, ধরো ওই পণ্য 40 একক চাহিদা, এখন দাম আমি 4 টাকা বাড়াইছি, তাহলে বলো তো তুমি ডিমান্ড কত কমাবা? ডিমান্ড কত কমাবা? দাম 4 টাকা বাড়ালে ডিমান্ড কত কমাবা? যে কোনো অ্যামাউন্টের হইতে পারে, তুমি 5 করেও কমাইতে পারো, 10 করেও কমাইতে পারো। আমি 10 করে কমাচ্ছি, দেখো 30, 6 টাকা হলে 20, 8 টাকা হলে 10, 10 টাকা হলে 0। গ্যাপ ঠিক আছে কিনা দেখো, ঠিক আছে। এভাবেও লিখতে পারো, 5, 10, 15, 20, দাম বাড়তেছে। আর ডিমান্ড কি হবে, ধরো 5-এ তুমি 50টা খরচ করো, 50টা ডিমান্ড করো, আর 10-এ করো হচ্ছে 40, তুমি চাইলে 20-20ও কমাইতে পারো, 30, 20। বুঝা গেছে? শিডিউল কিভাবে লিখবা? হ্যালো, হ্যাঁ দাদা, বুঝতে। তাহলে ডিমান্ড শিডিউল কি বলতেছে? এ টেবল দ্যাট শোস রিলেশনশিপ বিটুইন প্রাইস অফ এ গুডস এন্ড দি কোয়ান্টিটি ডিমান্ড, অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে সম্পর্কটা আমরা যে টেবলের সাহায্যে দেখাই, ওটাকে বলা হয় ডিমান্ড স্কেডিউল। এরপর ডিমান্ড কার্ভ কি, এটা তো আমরা সিম্পল ড্র করতে পারবো না, এক অক্ষে বসি। আচ্ছা, আমি একটা কার্ভ ড্র করে দিচ্ছি, বাকি তোমরা প্র্যাকটিস করবে কিভাবে আঁকতে হয়। দেখো, আমি একটা হাইপোথেটিক্যাল একটা শিডিউল নিচ্ছি। প্রাইস অফ, ধরো প্রাইস অফ কি দিব, প্রাইস অফ আইসক্রিমই দাও, আইসক্রিম, কোয়ান্টিটি ডিমান্ড কিউডি, শিডিউল বানাও। তাহলে ধরো আইসক্রিমের দাম $2 হলে বুক করে ধরো 50 একক, আমি আন্দাজে দিচ্ছি একটা। $4 হলে 40 একক বুক করে, $6 হলে 10 করে কমতেছে, $8 হলে 20 একক। আর দরকার নেই, এই চারটা নাও। এবার গ্রাফ ড্র করবা, এদিকে হবে কোয়ান্টিটি, এদিকে হবে প্রাইস, গড় কাটো, সমান সমান করে গড় কাটবা, এভাবে করে হাইপোথেটিক্যালি গড় কাটবা, সমান সমান করে গড়গুলো কাটবা। তাহলে দেখো, প্রাইস সর্বোচ্চ কত নিয়েছি, 2 থেকে 8 পর্যন্ত, তার মানে 2, 4, 6, 8। এবার কোয়ান্টিটি সর্বোচ্চ 50 পর্যন্ত আছে, তাহলে 10, 20, 30, 40, এই 50। তাহলে আসলে এবার 2 টাকা হলে 50, 2 টাকা হলে 50, এই যে 2 টাকা হলে 50, এই একটা পয়েন্ট আমরা পাই গেছি, পয়েন্ট একটা পাই গেছি। 4 টাকা হলে 40, 4 টাকা হলে কোথায়, এই 40, আমরা বি পয়েন্ট পাই গেছি। 6 টাকা হলে 30, এই যে 6 টাকা হলে কোথায়, এই যে 30, এটা আমরা সি পয়েন্ট পাইছি। 8 টাকা হলে 20, টাকা হলে 20, ডি পয়েন্ট পাইছি। তো সবগুলা পয়েন্ট যোগ করে দাও, সবগুলা পয়েন্ট যদি এভাবে যোগ করে দাও, তাহলে যেই রেখাটা পাচ্ছি, এই রেখাটাকে আমরা কি বলবো, ডিমান্ড কার্ভ। এটাকে বলা হবে কি, ডিমান্ড কার্ভ। আর এটাকে কি বলা হবে, এটাকে কি বলা হবে, ডিমান্ড শিডিউল বা ডিমান্ড স্কেডিউল। বোঝা গেছে? আর নিচে কিন্তু এক্সপ্লেইন করতে হবে, এক্স অক্ষে কি রাখছো, ওয়াই অক্ষে কি রাখছো, পয়েন্টস গুলা দেখো, ব্যাখ্যা কিভাবে করবা কোয়েশ্চেনে, পয়েন্টস, এই যে কোন পয়েন্টস পাচ্ছ, যে এ বি সি, এরপর ফাইনালি এডিং দ্য পয়েন্টস, এডিং দ্য পয়েন্টস, উই হ্যাভ আওয়ার ডিমান্ড কার্ভ কিউ ডি। ঠিক আছে, এভাবে লিখে দিলাম, 2-3 লাইন এক্সপ্লেন করতে হবে।
যদি কোয়েশ্চেনে ডিমান্ড শিডিউলও আসে, কার্ভও আসে, তাহলে হয়তো এটা 6 থেকে 8 মার্কসের কোয়েশ্চেন হইতে পারে। বুঝা গেছে কিভাবে আঁকবা? তাহলে এটা একটা প্র্যাকটিস করতে পারো। আইসক্রিমের প্রাইস $3 থেকে শুরু করে এই যে এটা একটা, এই যে ডাউনওয়ার্ড স্লোপিং, এই যে রেখাটা কেমন পাচ্ছ, একটা ডাউনওয়ার্ড স্লোপিং রেখা, এটাও বলে দিতে পারো। তারপর আবার এই যে গ্রাফের মধ্যে তুমি শো করতে পারো প্রাইস ম্যাক্সিমাম হইলে ডিমান্ড শূন্য, প্রাইস যত কমবে ডিমান্ড তত বাড়তে থাকবে। বুঝছো? এবার আরেকটা ছোট কনসেপ্ট, সেটা হচ্ছে স্যাটারিস পারিবাস। স্যাটারিস পারিবাস মানে ওই একটু আগে আমরা যেটা পড়ছি, আদার থিংস ইকুয়াল জিনিস পড়ছি, এটাকে বলা হয় স্যাটারিস পারিবাস, অর্থাৎ অন্যান্য অবস্থা স্থির রেখে। এটা কিন্তু পড়বা, 5 স্টার দিয়ে রাখো, 5 স্টার। স্যাটারিস পারিবাস অনেক সময় আসে। এই যে ইকোনমিস্ট ইউজ দ্য টার্ম স্যাটারিস পারিবাস কেন ইউজ করে? টু সিগনিফাই, ব্যাখ্যা করার জন্য বা গুরুত্ব বোঝানোর জন্য, দ্যাট অল দি রিলেভেন্ট ভেরিয়েবলস এক্সেপ্ট those being studied at the moment are held constant। এই মুহূর্তে আমরা যেটা স্টাডি করতেছি সেটা ছাড়া, এই মুহূর্তে আমরা স্টাডি করতেছি কি নিয়ে? প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডের বিহেভিয়ার নিয়ে আমরা স্টাডি করতেছি। তাহলে এই যে কোয়ান্টিটি ডিমান্ড প্রাইস ছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়ের উপরও তো নির্ভর করে। হ্যাঁ, ওই জিনিসগুলা স্থির রাখা, হেল্ড কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট রাখা, এই টার্মসটাকে আমরা আপনার লিটারেসি কথা ভাষায়, আসতেছে না। হুম, কথা আসতেছে না? হ্যালো, হ্যালো, হ্যালো। এখন আসতেছে দাদা, এখন আসতেছে। স্যাটারিস পারিবাস অ্যাজাম্পশন হচ্ছে কি, প্রাইস এবং কোয়ান্টিটি এই দুটা নিয়ে আমরা এখন স্টাডি করতেছি। কোয়ান্টিটি প্রাইসের উপর কিভাবে রিলেটেড সেটা আমরা স্টাডি করতেছি। তাহলে কোয়ান্টিটি ডিমান্ড প্রাইস ছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে, ওই যে টেস্ট আছে, ইনকাম আছে, এক্সপেকটেশন আছে, এইসব বিষয় আশয়ের উপরও তো নির্ভর করে। তাহলে ওই জিনিসগুলো যদি স্থির থাকে তাহলে আমরা যে এই টার্মসটাকে লিটারেসি ভাষায় কি বলতে পারি? স্যাটারিস পারিবাস বলতে পারি। ঠিক আছে? ফ্রেজ লিটারেসি মিন্স আদার থিংস ইকুয়াল, দ্য ডিমান্ড কার্ভ স্লোপ ডাউনওয়ার্ড বিকজ স্যাটারিস পারিবাস লোয়ার দ্য প্রাইস মিন্স গ্রেটার কোয়ান্টিটি ডিমান্ড। তাহলে একমাত্র এই যে এই রেখাটা, এই যে ডাউনওয়ার্ড স্লোপিং হচ্ছে, এটা কখন হবে, স্যাটিসফাই করবে? যদি স্যাটারিস পারিবাস অ্যাজাম্পশন ঠিক থাকে, মানে অন্যান্য অবস্থা যদি কি স্থির থাকে। বুঝা গেছে? এরপর আসো মার্কেট, এটা একবার পরীক্ষা আসছিল, মার্কেট ডিমান্ড ভার্সেস ইন্ডিভিজুয়াল। দেখো ইন্ডিভিজুয়াল মানে কয়জনের? ইন্ডিভিজুয়াল মানে কয়জনের? একজনের ডিমান্ড। আর মার্কেট ডিমান্ড মানে সবার। ঠিক আছে? তাহলে আসো, একটা পণ্য ধরো, একটা পণ্য আমরা ধরলাম, এই যে খেজুরেরটাই আবার এক্সাম্পল নিয়ে আসি। 1000 টাকা যদি খেজুরের দাম হয়, পি পার্সেন্ট, কিউ পার্সেন্ট, আর পার্সেন্ট, তিনজন পার্সেন্ট নিছি আমি। পি যদি 1 কেজি কিনে, কিউ কি 1 কেজি কিনবে? বলো তো। খেজুরের দাম যদি 1000 টাকা হয়, তাহলে পি পার্সেন্ট 1 কেজি কিনলো, কিউ কিউ পার্সেন্ট কত কেজি কিনবে? কিউ পার্সেন্ট কত কেজি কিনবে? 1 কেজি কিনবে নাকি তার থেকে কম বেশি কিনতে পারে? কম বেশি কিনতে পারে। কিনতে পারে। ধরো এ 2 কেজি কিনছে আর এ কিনছে ½ কেজি, তাহলে প্রাইস কিন্তু সেম। দেখো প্রাইস কিন্তু 1000, কিন্তু পার্সেন্ট ভেদে ডিমান্ডটা কি হয়, পরিবর্তন হয়। তাহলে এগুলা, এই যে পি কিউ আর, এগুলাকে আমরা কি বলি? ইন্ডিভিজুয়াল নাকি মার্কেট ডিমান্ড? এগুলা ইন্ডিভিজুয়াল ডিমান্ড নাকি মার্কেট ডিমান্ড? দেখো প্রাইস পার্সেন্ট দিন, দেখো 3জন পার্সেন্ট দিছি। আমি ধরতেছি ইকোনমিতে শুধু এই 3জনই মানুষ আছে, আর নাই। ঠিক আছে? ধরো 1 টাকা দাম, 1 টাকা দামে আবির কিনলো, আবির কিনলো 20টা, বিহান কিনলো 15টা, তার ডিমান্ড, এই কিনলো 30টা। ঠিক আছে? তাহলে 1 টাকাতে মার্কেট ডিমান্ড কত?
বলো 1 টাকাতে টোটাল মার্কেট ডিমান্ড কত? কত হবে মার্কেট ডিমান্ড? যোগ করো, সবগুলা যোগ করো না। 65, ঠিক আছে। হ্যালো, হ্যালো। আচ্ছা, নাই, সবাই চলে গেছে। তাহলে 2 টাকাতে, দেখো আবির যেহেতু 1 টাকাতে 20 ইউনিট কমছে, এখন তার তো দাম কি হয়েছে? দাম বাড়ছে না? দাম বাড়লে এ কিন্তু একটু কম কিনবে। ধরো এ 15টা কিনছে, এ কমাই দিয়ে কতটা কিনলো? 10টা কিনলো। এ কমাই দিয়ে 25 কিনলো। তাহলে টোটাল মার্কেট ডিমান্ড কত হবে? কত হবে? 25 25 50। 3 টাকা যখন আরো বাড়ছে, আরো একটু কমাচ্ছে, এ আরো কমাচ্ছে, এ আরো 20 একক কমাইছে, মানে 5 একক কমাচ্ছে। তাহলে টোটাল মার্কেট ডিমান্ড হবে 35। 4 টাকা যখন হলো, এ 5, এ 0 হয়ে গেছে, এ হচ্ছে 15। আমি জাস্ট হাইপোথেটিক্যালি নিচ্ছি এগুলা, হাইপোথেটিক্যালি, ঠিক আছে। এই যে 4টা দাম নিলাম। এবার ইন্ডিভিজুয়াল মানে কি, এরা ইন্ডিভিজুয়াল। তুমি চাইলে আবিরের জন্য একটা কি করতে পারো, ডিমান্ড কার্ভ ডিরাইভ করতে পারো। দিহানের জন্য একটা ডিমান্ড কার্ভ ডিরাইভ করতে পারো। এর জন্য একটা কি করতে পারো, ডিমান্ড কার্ভ ডিরাইভ করতে পারো, ঠিক আছে। ডিমান্ড কার্ভ ডিরাইভ করতে পারো। তাহলে 3টা ডিমান্ড কার্ভ ডিরাইভ করতে পারো। আমরা চাচ্ছি মার্কেট ডিমান্ডটা ডিরাইভ করতে। তাহলে আসো মার্কেট ডিমান্ড ডিরাইভ করি। কিউ পি, দাম কয়টা? 4টা দাম। 4টা দাম, 1 2 3 4। আর ডিমান্ড কত আছে? মার্কেট ডিমান্ড 20 20 করে নিব। এটা 20, এটা 40, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 80, ঠিক আছে। দেখো, তাহলে 1 টাকাতে 65, 1 টাকাতে হবে 65। ধর এটার মাঝখানে গেছে, আমি সিম্পলি এভাবে দিলাম। 2 টাকাতে মার্কেট ডিমান্ড কত? 50, মাঝখানে 40 এবং এর মাঝখানে। 3 টাকাতে মার্কেট ডিমান্ড 35, এই দুইটার মাঝখানে হবে, একটু এদিকে যাবে, 35। 4 টাকাতে মার্কেট ডিমান্ড 20, ঠিক আছে। তাহলে পয়েন্ট, সবগুলা পয়েন্ট যোগ করে দাও। এটা হচ্ছে মার্কেট ডিমান্ড। আগেরটা কি ছিল? ইন্ডিভিজুয়াল একজনের। এটা টোটাল মার্কেট ডিমান্ড। পারবা? এইভাবে করে চাইলে তোমরা কি দিতে পারো, মার্কেট ডিমান্ড এবং ইন্ডিভিজুয়াল ডিমান্ডের মধ্যে গ্রাফ এঁকে ডিফারেন্স দেখাইতে পারে। এই যে এটা হচ্ছে ক্যাথরিনের ডিমান্ড, এটা ক্যাথরিনের ডিমান্ড, এটা হচ্ছে নিকোলাসের ডিমান্ড। দুজনেরই ডিমান্ড যদি যোগ করে আমরা গ্রাফ আঁকি, তাহলে সেটা হবে এই মার্কেট ডিমান্ড, ঠিক আছে। এই যে নিচে দেওয়া আছে, এটা হচ্ছে ক্যাথারিনের শিডিউল, এটা নিকোলাসের শিডিউল। আর দুইজনে যোগ করলে কি হবে, যেটা মার্কেট ডিমান্ড পাওয়া যাবে। এটা আমরা কি করতে পারি, এই যে গ্রাফে দেখাইতে পারি, এটা মার্কেট ডিমান্ড। সো মার্কেট ডিমান্ড কি বলা যায়? দা মার্কেট ডিমান্ড কার্ভ ইজ এ ফাউন্ড বাই অ্যাডিং, মানে যোগ করে, হরাইজন্টালি ইন্ডিভিজুয়াল ডিমান্ড কার্ভ। তাহলে সবগুলো ডিমান্ড কার্ভ যদি আমি হরাইজন্টালি যোগ করি, হরাইজন্টাল কেন বলতেছে? হরাইজন্টাল মানে এটা, এই যে এইগুলাকে বলা হরাইজন্টাল। এই যে এটা, এটা হচ্ছে হরাইজন্টাল না? তার মানে দুইজনের ডিমান্ড যোগ করলেই তো কি পাওয়া যায়, মার্কেট ডিমান্ড পাওয়া যায়। আর আমরা হরাইজন্টালে কি রাখি, ডিমান্ড রাখি, সেজন্য হরাইজন্টাল অ্যাডিং বলছে। নিকোলাস ডিমান্ড 3 আইসক্রিম দ্য কোয়ান্টিটি ডিমান্ড। তাহলে কিন্তু ডিমান্ড সেম প্রাইসে এক একজনের ডিমান্ড এক এক রকম হইতে পারে, ঠিক আছে। একজনের ডিমান্ড, একজন বেশি ডিমান্ড করতে পারে, আরেকজন কম ডিমান্ড করতে পারে। আচ্ছা, ক্লিয়ার কিনা মার্কেট ডিমান্ড এবং ইন্ডিভিজুয়াল ডিমান্ডটা? পারবা? ওকে, এটা যদি পারো, এখন আমরা একটু ইকুয়েশন দেখি, ডিমান্ডের ইকুয়েশন। ডিমান্ড ইকুয়েশন, ডিমান্ড ইকুয়েশন।
আচ্ছা বলো তো, ডিমান্ড ইকুয়েশন এই যে কিউডি ইজ ইকুয়াল টু, এটা মনে রাখবা, এ মাইনাস বিপি, এটা মনে রাখবা, যেখানে এ হচ্ছে ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট, আর বি হচ্ছে স্লোপ অফ ডিমান্ড কার্ভ, স্লোপ অফ ডিমান্ড কার্ভ, অর্থাৎ 1 টাকা যদি পরিবর্তন হয় ডিমান্ড কত কমবে। ফর এক্সাম্পল কিউডি ইজ ইকুয়াল টু 50 মাইনাস 5p, তার মানে এখানে a ইজ ইকুয়াল টু কত, 50, b ইজ ইকুয়াল টু কত, 5। এটার অর্থ কি বলতো, when p ইজ ইকুয়াল টু 0 বসাই দেখো, যখন আমরা p এর মান 0 বসাবো, মানে প্রাইস যখন 0 হবে, কিউডি ইজ ইকুয়াল টু 50 মাইনাস 5 ইন্টু 0 সমান সমান কত, 50 না। when when p is equal to 0, p is equal to 0 মানে প্রাইস যদি শূন্য হয়, ফ্রিতে যদি দিয়ে দেয়, তাহলে ডিমান্ড হবে কত, 50। আচ্ছা এই 50টা সর্বোচ্চ ডিমান্ড নাকি সর্বনিম্ন ডিমান্ড? এটা সর্বোচ্চ ডিমান্ড, ম্যাক্সিমাম ডিমান্ড। কারণ কোনো পণ্য যদি তোমাকে ফ্রিতে দিয়ে দেয়, অর্থাৎ শূন্য প্রাইসে দিচ্ছে, দেখো কোনো পণ্যের যদি দাম না থাকে, একদম শূন্য দাম, তাহলে সেটা সবাই নিতে যাবে, তার মানে ম্যাক্সিমাম ডিমান্ড থাকবে। এই যে ইন্টারসেপ্ট, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড রিপ্রেজেন্ট করে। আর এই যে বি ইজ ইকুয়াল টু 5, এটা হচ্ছে 1 ইউনিট। দেখো প্রাইস যদি $1 কি হয়, বা 1 টাকা, $1 বৃদ্ধি পায়, কোয়ান্টিটি কত ফল করবে, কোয়ান্টিটি 5 ইউনিট, 5 ইউনিট ফল করবে, অর্থাৎ স্লোপ। স্লোপ দিয়ে কি বোঝায়, স্বাধীন চলকের 1 ইউনিট পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় কি, স্লোপ। বোঝা গেছে, ইকুয়েশনটা বোঝা গেছে। এবার এটা যদি গ্রাফে আঁকতে বলে, তাহলে আমরা কিভাবে আঁকবো, দেখো ইকুয়েশন কোনো ধরনের ইয়া করার দরকার নেই, কিউ পি লিখবা। তাহলে এই যে ইন্টারসেপ্ট কত, 50, 50 অলওয়েজ কোন অক্ষকে কাট করবে, ওয়াই অক্ষকে কাট করবে, যে 50। আর স্লোপটা কত, 5, 5 মানে স্লোপ, এই যে এভাবে টান দিয়ে দিবা, কিউডি ইজ ইকুয়াল টু 50 মাইনাস 5p। ঠিক আছে, এই যে মূল বিন্দু থেকে, এটাকে বলা হয় মূল বিন্দু থেকে কাট পর্যন্ত বলা হয় ইন্টারসেপ্ট। আর এই রেখার স্লোপ কত, স্লোপ হচ্ছে 5। আমরা হাইপোথেটিক্যালি এই রেখাটা আঁকলাম, এটা একটা ডিমান্ড রেখা। তুমি চাইলে কি করতে পারো, পি কিউ এভাবে দিয়ে, এই ইকুয়েশনে ধরো একবার পি এর দাম, পি ধরো 2 টাকা ধরতে পারো, পি যদি 2 টাকা হয়, কিউডি কত হবে, এখানে 2 বছর, 5 দুগুণে 10, 50 থেকে যদি 10 মাইনাস করে 40, কিউ যদি 4 হয়, 4 5 20, 30, তারপরে এই 6 হলে, 6 টাকা হলে কত, 5 6 30, 20। ঠিক আছে, তাই চাইলে তুমি এভাবেও করে কি আঁকতে পারো, এই ইয়াগুলো আঁকতে পারো, রেখাটা এঁকে দিতে পারো। রেখা এই ডেটা না নিয়ে, শিডিউল না বানিয়ে ইকুয়েশন দেখেও কি করা যায়, ডিমান্ড কার্ভটা আঁকা যায়। বুঝা গেছে? এই ইকুয়েশন এবং গ্রাফ এরিয়াটা বুঝছো কিনা? বুঝছি দাদা। এরপর যেটা শিফটিং এর বিষয় আছে, আমরা নেক্সট ক্লাসে শিফটিং পড়াবো। শিফটিং ডিমান্ড কার্ভ, কি কি কারণে ডিমান্ড কার্ভ শিফটিং হয়, তারপরে তোমরা একটু রিডিং পড়ে আসবা, এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবে কি কি কারণে ডিমান্ড কার্ভ শিফটিং হয়। এরপরে সাপ্লাইতে চলে যাব, এন্ড দেন হচ্ছে ইকুইলিব্রিয়াম, এই যে ইকুইলিব্রিয়াম, এন্ড দেন ইলাস্টিসিটি, আর অনেক পড়া আছে। ঠিক আছে, আজকের মতো এখানে থাকলো, তোমরা ক্লাসগুলো একটু করে ফেলবা।